বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণী বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে, আমি সেই কোর্সের ক্লাস নিচ্ছি। আজকে আমাদের লেকচারের শিরোনাম প্লান্ট টিস্যু কালচার। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, শিক্ষার্থীরা প্লান্ট টিস্যু কালচারের সংজ্ঞা বলতে পারবে, শিক্ষার্থীরা প্লান্ট টিস্যু কালচারের ল্যাবরেটরি সম্বন্ধে জানবে এবং বলতে পারবে, শিক্ষার্থীরা স্টেরিলাইজেশন টেকনিক সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা প্লান্ট গ্রোথ রেগুলেটরস সম্বন্ধে বলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের বিষয়বস্তু শুরু করি। আমাদের প্রথম যে বিষয়টি আলোচনা আমরা করব সেটা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার। প্লান্ট টিস্যু কালচার জিনিসটা কি, এটা আমরা আজকে জানবো। জার্মান উদ্ভিদ বিজ্ঞানী গটলিব হ্যাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। তো এখানে প্লান্ট টিস্যু কালচার জানার জন্য একটা টার্ম জানতে হবে। টার্মটা হচ্ছে সেলুলার টটিপটেন্সি। এটা কি? আমেরিকান জীববিজ্ঞানী মর্গান 1901 সালে সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা থাকে। একে সেলুলার টটিপটেন্সি বলা হয়। আমি আরেকবার একটু রিপিট করছি যে আমেরিকান জীববিজ্ঞানী মর্গান 1901 সালে মত প্রকাশ করেছেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা থাকে। একে সেলুলার টটিপটেন্সি বলা হয়। এবং এই যে সেলুলার টটিপটেন্সির যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু প্লান্ট টিস্যু কালচার গড়ে উঠেছে। তাহলে এবার আমরা প্লান্ট টিস্যু কালচার কাকে বলে সেটা একটু জানবো। যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, নোড, ইন্টারনোড ইত্যাদি যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে কালচার করে পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকেই টিস্যু কালচার বলা হয়। আমি আরেকবার একটু বলি যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা ইত্যাদি বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে কালচার করে পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকে টিস্যু কালচার বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে একটা সুস্থ সবল নীরব উদ্ভিদের যে কোনো একটা বিভাজনক্ষম অংশ, সেটা হতে পারে শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, নোড, পোলেন, অ্যান্থার, এমব্রায়ো, যে কোনো একটা বিভাজনক্ষম অঙ্গ হতে পারে, সেটাকে সংগ্রহ করে নিয়ে এসে গবেষণাগারে জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত একটা কালচার মিডিয়ামে কালচার করে সেখান থেকে পূর্ণাঙ্গ একটা প্লান্টলেট বা অনুচারা সৃষ্টি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে টিস্যু কালচার। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। টিস্যু কালচার সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। তার আগে এখানে কিছু টার্ম আছে, একেবারে নতুন কিছু টার্ম। এই টার্মগুলো বারবার আসবে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে, এই টার্মগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। প্রথমত আসে যে কালচার মিডিয়াম। টিস্যু কালচারের সংজ্ঞাটা যখন আমি বললাম, তোমরা আরেকবার একটু খেয়াল করো যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে, এই যে উপযুক্ত পুষ্টি মাধ্যমে কালচার করে পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকে টিস্যু কালচার বলা হয়। এই উপযুক্ত পুষ্টি মাধ্যম যেটা, সেটাকেই বলা হচ্ছে কালচার মিডিয়াম। এটা কি? যে আমরা যখন একটা প্লান্টকে ফিল্ডে লাগাই, তখন প্লান্টটা কি করে? মাটি থেকে তার প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো সে গ্রহণ করে এবং নিজের দেহের পুষ্টি ও বৃদ্ধি সম্পাদন করে। টিস্যু কালচারের সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু করা হয় গবেষণাগারে একটা নিয়ন্ত্রিত কক্ষে, নিয়ন্ত্রিত পরিবেশে।
এখানে যে উদ্ভিদ অঙ্গটাকে কালচার করা হয়, সে কালচার করার জন্য এই কালচার মিডিয়াম ব্যবহার করা হয়, যে কালচার মিডিয়ামে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সকল মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো উপস্থিত থাকে। এবং এই কালচার মিডিয়াম হতেই ওই উদ্ভিদ অংশটা, বিভাজনক্ষম সজীব সতেজ উদ্ভিদ অংশটা তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে এবং তার পুষ্টি ও বৃদ্ধি সম্পাদিত হয়। তাহলে যে আবাদ মাধ্যমটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হচ্ছে কালচার মিডিয়াম। এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্টেরিলাইজেশন। এটা কি? যে টিস্যু কালচারের সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু করা হয় গবেষণাগারে একটা নিয়ন্ত্রিত পরিবেশে। কাজেই এই প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে স্টেরিলাইজেশন যে প্রসেস সেটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। প্রথমত যে এক্সপ্ল্যান্টটাকে ফিল্ড থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে একে কিন্তু ল্যাবরেটরিতে নিয়ে আসার পরে একে প্রথমে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করে নিতে হয়। উদ্দেশ্য হলো যে এর সারফেসে যদি কোনো ধুলাবালি ময়লা আবর্জনা থাকে সেটা দূর করা। এরপরে এটাকে স্যাভলন ওয়াটারে ওয়াশ করতে হয়। তারপরে 0.1% মার্কারি ক্লোরাইড সলিউশনে ওয়াশ করতে হয়, যেন এর গায়ে কোনো মাইক্রো অর্গানিজমস থাকলে সেই মাইক্রো অর্গানিজমস গুলো ধ্বংস হয়ে যায়। একইভাবে যে কালচার মিডিয়ামটা ব্যবহার করা হয় টিস্যু কালচারে, সেই কালচার মিডিয়ামটা তৈরি করার পর এই মিডিয়ামটাকে অটোক্লেভ মেশিনে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট অটোক্লেভ করা হয়। এই তাপমাত্রায় স্টিম হিটে ওই কালচার মিডিয়ামে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়। কাজেই দেখা যাচ্ছে যে টিস্যু কালচারে একেবারে শুরু থেকে, অর্থাৎ এক্সপ্ল্যান্ট কালেকশন করা থেকে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কিন্তু স্টেরিলাইজেশন নিশ্চিত করতে হয়। এর পরবর্তী আমরা যে টার্মটা জানবো সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট কি? সংজ্ঞা যখন বলেছিলাম যে উদ্ভিদের একটা সুস্থ সবল নীরব উদ্ভিদের সজীব সতেজ বিভাজনক্ষম অংশ আমরা নেব টিস্যু কালচার পদ্ধতির জন্য, যেটাকে কালচার মিডিয়ামে স্থাপন করলে এখান থেকে শুট, লিফ, রুট হয়ে একটা প্লান্টলেট তৈরি হবে। এই যে অংশটা সজীব সতেজ বিভাজনক্ষম যে অংশটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট হিসেবে উদ্ভিদের শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, নোড, ইন্টারনোড, পোলেন, অ্যান্থার, এমব্রায়ো যে কোনো পার্টই কিন্তু ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে একটা কালচার মিডিয়ামের ছবি আছে। দেখো এই স্লাইডে এই যে স্বচ্ছ যে জেলির মতো থকথকে যে মাধ্যমটা বা মিডিয়ামটা, যার ওপরে এই যে প্লান্টলেটটা বেড়ে উঠেছে, এই মাধ্যমটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এই মাধ্যমটাকে বলা হচ্ছে কালচার মিডিয়াম। যে স্বচ্ছ থকথকে জেলির মতো যে পদার্থটা আমরা দেখতে পাচ্ছি, যার উপরে অণুচারাটি বৃদ্ধি পাচ্ছে, সেই এই স্বচ্ছ জেলির মতো থকথকে এই মাধ্যমটাকে বলা হচ্ছে কালচার মিডিয়াম। আমরা একটু আগে যে জানলাম কালচার মিডিয়াম, যেটা কিনা উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করবে। তাহলে উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের সমন্বয়ে এই স্বচ্ছ থকথকে জেলির মতো কালচার মিডিয়ামটা তৈরি করা হয়, এবং এই কালচার মিডিয়ামে যখন কোনো এক্সপ্ল্যান্টকে কালচার করা হয় তখন সেটা এখান থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে সেই প্লান্টলেট বা অণুচারায় পরিণত হয়। তাহলে এই স্বচ্ছ থকথকে জেলির মতো এই উপাদানটিকেই বলা হচ্ছে কালচার মিডিয়াম। আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইবো, যে স্টেরিলাইজেশনের কথা বললাম, এটা হচ্ছে টিস্যু কালচার ল্যাবে ব্যবহৃত একটা অটোক্লেভ মেশিন। এই মেশিনে এই নিচের দিকে একটা স্টেজের মতো অংশ থাকে, যার নিচ পর্যন্ত পানি দিতে হয়, এবং এই স্টেজের উপরে কালচার মিডিয়ামটা তৈরি করে যে কাঁচ পাত্রগুলোতে কালচার মিডিয়ামগুলো ঢেলে নেওয়া হয়, সেই কালচার মিডিয়াম সহ কাঁচ পাত্রগুলো এই স্টেজের উপরে সাজিয়ে দেওয়া হয়। এরপর ঢাকনাটা বন্ধ করে যখন 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে যখন 20 মিনিট রাখা হয়, তখন কিন্তু এর ভেতরে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকে তাহলে সেটা ধ্বংস হয়ে যায়। কন্ডিশনটা আমি বললাম যে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট যদি রাখা হয়, তাহলে এই অটোক্লেভ করা হয়, তাহলে এর ভেতরে সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো ধ্বংস হয়ে যায়।
এর পরবর্তী যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে লেমিনার এয়ারফ্লো মেশিন। এই লেমিনার এয়ারফ্লো মেশিন, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটি লেমিনার এয়ারফ্লো মেশিনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা একটা টেবিলের মতো একটা ক্যাবিনেট। এর একদিক খোলা থাকে এবং সব দিক কিন্তু বন্ধ থাকে। সাধারণত টিস্যু কালচার প্রক্রিয়া শুরু করা হবে আগে, অর্থাৎ কালচার দেওয়ার কমপক্ষে 20 মিনিট আগে এই মেশিনটা অন করতে হয়। কমপক্ষে 20 মিনিট আগে এই মেশিনটা যদি অন করা হয়, তাহলে এই যে বিপরীত দিক থেকে প্রচন্ড বেগে বাতাস আসে, ফলে এই ক্যাবিনেটের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজমস প্রবেশ করতে পারে না। তাহলে কমপক্ষে 20 মিনিট আগে এই লেমিনার এয়ারফ্লো মেশিনটা অন করতে হয়। এবং তারপরে এই যে মেশিনের দুই পাশ এবং এই যে বেঞ্চটা, টেবিলের যে বেঞ্চটা, এগুলো অ্যালকোহলে কটন ভিজিয়ে ভালো করে মুছে নিতে হয়। উদ্দেশ্য কিন্তু স্টেরিলাইজেশনটা নিশ্চিত করা। এবং একজন গবেষক এই লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেটের সামনে বসে এই জীবাণুমুক্ত পরিবেশে কিন্তু কালচার মিডিয়ামে কালচার স্থাপন করেন। তাহলে লেমিনার এয়ারফ্লো মেশিন টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মেশিন। আচ্ছা, পরবর্তীতে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ক্যালাস। ক্যালাস কি? ক্যালাস হচ্ছে অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষকে ক্যালাস বলা হয়। আমি আবার বলি, অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষকে ক্যালাস বলা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটা ক্যালাসের চিত্র দেওয়া হয়েছে। এটা হচ্ছে কালচার মিডিয়াম। কালচার মিডিয়ামে যখন কোনো এক্সপ্লান্টকে কালচার করা হয়, তখন একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় যে উদ্ভিদ অংশটা ব্যবহার করা হয়েছে, সেই উদ্ভিদ অংশের কোষগুলো দ্রুত দ্রুত বিভাজিত হয়ে এরকম অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষপিণ্ডের সৃষ্টি করে, যেটাকে বলা হয় ক্যালাস। এর পরবর্তীতে আমরা যেটা জানবো যে সাবকালচার। সাবকালচার কি? টিস্যু কালচার প্রক্রিয়ায় কোনো একটা সতেজ বিভাজনক্ষম অংশকে কালচার মিডিয়ামে কালচার করা হলো, সেখান থেকে ক্যালাস হলো অথবা শুট লিফ হলো। এটাকে যখন পরবর্তীতে আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার বা আরো যদি এটাকে কালচার করা হয়, তাহলে প্রত্যেকটাকে সাবকালচার বলা হয়। প্রথম সাবকালচার, দ্বিতীয় সাবকালচার, তৃতীয় সাবকালচার, এভাবে বলা হয়। অর্থাৎ প্রথমবার কালচার করার পরে যে ক্যালাস বা শুটটা পাওয়া গেল, সেটাকে যখন পরবর্তীতে আবার কালচার করা হয়, সেটাকে সাবকালচার বলা হয়। এরপরে আমরা আরেকটা টার্ম জানবো, সেটা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। এটা কি? যে টিস্যু কালচারের সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু করা হয় গবেষণাগারে একটা নিয়ন্ত্রিত পরিবেশে। এই নিয়ন্ত্রিত পরিবেশে যে প্লান্টলেট বা অণুচারাটি উৎপাদিত হয়, তাকে যদি সরাসরি আমরা ফিল্ডে নিয়ে যাই, সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। কারণ এই ল্যাবের গ্রোথ চেম্বারে এমন একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে সে বড় হয়েছে, যেখানে একটা নির্দিষ্ট আলো, একটা নির্দিষ্ট হিউমিডিটি, একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করা হয়েছিল। এই পরিবেশ থেকে তাকে যদি হঠাৎ করে বাইরে নিয়ে যাওয়া হয়, সে অবশ্যই বাইরের এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। সেক্ষেত্রে যেটা করা হয় যে একে আস্তে আস্তে বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়। হয়তো প্রথম দিন একে গ্রোথ চেম্বার থেকে বের করে একটা ছায়াযুক্ত স্থানে 1 ঘন্টার জন্য রাখা হয়, পরের দিন হয়তো 2 ঘন্টার জন্য রাখা হয়, পরের দিন হয়তো 1 বেলার জন্য রাখা হয়। এভাবে আস্তে আস্তে তাকে বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়। এই যে বাইরের পরিবেশের সাথে এই প্লান্টলেটটিকে অ্যাডজাস্ট করানো হয়, খাপ খাওয়ানো হয়, এটাকেই বলা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। এরপরে চলে আসি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট রিজেনারেশন। এখানে আমরা একটা ছবি দেখব, শিক্ষার্থীরা একটু খেয়াল করো। এটা হচ্ছে কালচার মিডিয়াম। কালচার মিডিয়ামে যখন একটা এক্সপ্লান্টকে স্থাপন করা হয়, তখন কিছুটা সময়ের ব্যবধানে এই এক্সপ্লান্ট থেকে শুট, লিফ হয়ে এবং পরবর্তীতে রুট হয়ে একটা পূর্ণাঙ্গ প্লান্টলেট বা অণুচারায় পরিণত হয়। এক্সপ্লান্ট থেকে যখন সরাসরি শুট, লিফ, রুট হয়ে প্লান্টলেট বা অণুচারা উৎপন্ন হচ্ছে, তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট রিজেনারেশন। আর এক্সপ্লান্ট টিস্যু কালচার মিডিয়ামে এক্সপ্লান্টকে কালচার করা হলো, পরবর্তীতে এই এক্সপ্লান্টের উদ্ভিদ অংশটার কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষ সৃষ্টি করলো, যেটাকে বলছি আমরা ক্যালাস। এই ক্যালাসকে পরবর্তীতে যখন আবার কালচার করা হলো, তখন সেখান থেকে শুট, লিফ এবং রুট তৈরি হয়ে
একটা প্লান্টলেট বা অণুচারায় পরিণত হলো। এইটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট রিজেনারেশন। অর্থাৎ তোমরা খেয়াল করেছো যে ইনডাইরেক্ট রিজেনারেশনে মধ্যবর্তী একটা স্টেজ হিসেবে ক্যালাস স্টেজটা থাকে এবং ডাইরেক্ট রিজেনারেশনে ক্যালাস তৈরি হয় না। এই ছিল টিস্যু কালচার প্রক্রিয়ায় ব্যবহৃত কিছু নতুন টার্ম যেগুলো আমরা জানলাম। যে কালচার মিডিয়াম, যে মিডিয়াম থেকে এক্সপ্লান্টটা তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করবে, স্টেরিলাইজেশন যেটা প্রত্যেকটা স্টেজেই জীবাণুমুক্তকরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্সপ্লান্ট হচ্ছে যে উদ্ভিদ অংশটাকে কালচার মিডিয়ামের জন্য কালচার মিডিয়ামে কালচার দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। লেমিনার এয়ারফ্লো মেশিন খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন এবং এই মেশিনে বসে মিডিয়ামে এক্সপ্লান্টে স্থাপনের কাজটি করা হয়ে থাকে। ক্যালাস হচ্ছে অসংলগ্ন অসংবদ্ধ একগুচ্ছ কোষ। সাবকালচার যে প্রথমবার কালচার করার পর পরবর্তী যে কালচারগুলো করা হয় সেটাকে বলা হচ্ছে সাবকালচার। অ্যাক্লিমাটাইজেশন হচ্ছে বাইরের পরিবেশের সাথে টিস্যু কালচার ল্যাবে বেড়ে ওঠা প্লান্টলেটটার অ্যাডজাস্ট করানো বা তার খাপ খাওয়ানোর যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট রিজেনারেশন। রিজেনারেশনের ক্ষেত্রে যখন মধ্যবর্তী স্টেজ হিসেবে ক্যালাস উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট রিজেনারেশন। আর যখন এক্সপ্লান্ট থেকে সরাসরি শুট লিফ রুট হয়ে প্লান্টলেট তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রিজেনারেশন। চলে যাই আমরা আমাদের পরবর্তী বিষয়ে। আমাদের এবারে আলোচনার বিষয় হচ্ছে প্লান্ট টিস্যু কালচারের ল্যাবরেটরি সংগঠন। টিস্যু কালচার প্রক্রিয়ার জন্য কিন্তু একটি সুসংগঠিত সুসজ্জিত ল্যাবরেটরি প্রয়োজন এবং এই টিস্যু কালচার ল্যাবে যে সুবিধাগুলো থাকতে হবে সেগুলো হলো ধোয়া এবং সংরক্ষণের সুবিধা থাকতে হবে, মিডিয়াম তৈরি স্টেরিলাইজেশন এবং সংরক্ষণের জন্য একটা কক্ষ থাকতে হবে, জীবাণুমুক্তভাবে স্থানান্তরের জায়গা থাকতে হবে, উপযুক্ত তাপমাত্রা, আলো, আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পন্ন একটা স্থান থাকতে হবে, পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহের স্থান থাকতে হবে, অ্যাক্লিমাটাইজেশন রুম থাকবে এবং ইনোকুলেশন চেম্বার থাকবে, কালচার চেম্বার থাকবে। আচ্ছা, এখানে কি যে টিস্যু কালচার ল্যাবে ধোয়া এবং সংরক্ষণের জন্য একটা ওয়াশিং এরিয়া থাকতে হবে, কারণ যে কালচার ভেসেল, টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, বিকার ব্যবহার করা হয় সেগুলো ওয়াশ করার দরকার হয়, এজন্য ধোয়া এবং সংরক্ষণে একটা সুবিধা থাকতে হবে। কালচার মিডিয়াম তৈরি করার জন্য একটা জায়গা বা কক্ষ থাকতে হবে, জীবাণুমুক্তভাবে স্থানান্তরের জায়গা থাকতে হবে, উপযুক্ত তাপমাত্রা, আলো এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পন্ন স্থান, অর্থাৎ যেটাকে আমরা এরকম একটা স্থান থাকতে হবে, পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহের স্থান থাকতে হবে, অ্যাক্লিমাটাইজেশনের জন্য রুম থাকতে হবে, ইনোকুলেশন চেম্বার থাকতে হবে। ইনোকুলেশন চেম্বার কি, যে টিস্যু কালচার ল্যাবে এরকম একটা চেম্বার থাকতে হবে যে চেম্বারটিতে সাধারণত কোনো জানালা থাকে না, যাতে করে বাইরে থেকে কোনো রোগ জীবাণু ভেতরে আসতে পারে না। এখন এই ইনোকুলেশন চেম্বারে কমপক্ষে দুটি দরজা থাকে এবং এখানে টিউবলাইট দিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা থাকে এবং মেঝেতে প্লাস্টিকের শীট বেছানো থাকে, যেটা প্রতিদিন কয়েকবার পরিষ্কার করতে হয়। এই ইনোকুলেশন চেম্বারে কিন্তু লেমিনার এয়ারফ্লো মেশিনটা থাকে, যেই মেশিনে বসে একজন গবেষক টিস্যু কালচারের কাজটি সম্পাদন করে থাকেন। এছাড়াও এখানে স্পিল্ট ল্যাব, টেস্ট টিউব, গজ কাপড়, স্কালপেল, ফরসেপ এই ইনস্ট্রুমেন্ট গুলো এখানে থাকে। এবার আসি কালচার চেম্বার। টিস্যু কালচার ল্যাবে কালচার চেম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা চেম্বার। এখানে একটা নিয়ন্ত্রিত এনভায়রনমেন্ট, একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট মেনটেন করা হয় এবং এই কালচার চেম্বার বা গ্রোথ চেম্বারে এখানে অনেকগুলো সেলফ সাজানো থাকে। যখন কালচার ভেসেলে এক্সপ্লান্টকে কালচার করা হয়ে যায় তখন এগুলো সেই সেলফে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে রাখা হয় এবং এখানে কমপক্ষে দুটো এয়ার কুলার ব্যবহার করে একটা টেম্পারেচার কন্ট্রোলে রাখা হয়। একটা নির্দিষ্ট আলোককাল সাধারণত 14 থেকে 16 ঘন্টা এটা বজায় রাখা হয়। টেম্পারেচার 25 ডিগ্রি ± 2 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম একটা টেম্পারেচার মেনটেন করা হয় এবং একটা নির্দিষ্ট হিউমিডিটি মেনটেন করা হয়। এই রুমে টেম্পারেচার পরিমাপের জন্য থার্মোমিটার এবং হিউমিডিটি পরিমাপের জন্য
হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে একটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটা পরিবেশ থাকে, যেখানে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে কালচারকৃত এক্সপ্লান্ট থেকে প্লান্টলেট বা অণুচারা তৈরি হয়। তাহলে শিক্ষার্থীরা, একটা টিস্যু কালচার ল্যাবের ল্যাবরেটরি সংগঠন কেমন হতে পারে আমরা জানলাম। এবার আমরা টিস্যু কালচার ল্যাবের ছবি দেখবো কিছু। এটা একটা টিস্যু কালচার ল্যাবের ছবি। এটা হচ্ছে ওয়াশিং এরিয়া। এখানে বিভিন্ন জিনিসগুলো ওয়াশ করা হয়। মিডিয়াম তৈরি করার পর বিকার, পিপেট বা আরো যে জিনিসগুলো আছে, বা কালচার দেওয়ার জন্য যে কালচার ভেসেল, কনিক্যাল ফ্লাস্ক, টেস্ট টিউব, সমস্ত কিছু ওয়াশ করার জন্য কিন্তু একটা এরিয়া লাগে। এবং এই ল্যাবে এইটা হচ্ছে সেই ওয়াশিং এরিয়া। এই যে জায়গাটা, এখানে সাধারণত কালচার মিডিয়াম তৈরি করা হয় এবং এখানে সেলফে কিন্তু প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখা আছে। এইখানে কালচার মিডিয়াম তৈরি করা হয়। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। এটা হচ্ছে সেই গ্রোথ চেম্বার, যেখানে দেখো যে অনেক সেলফ সাজানো আছে এবং টিস্যু কালচার প্রক্রিয়াটা সম্পাদন করার পর এই যে কালচারকৃত এক্সপ্লান্ট গুলোকে এখানেই রাখা হয়। এখানে কমপক্ষে 2টি এয়ার কুলার দিয়ে টেম্পারেচার নিয়ন্ত্রণে রাখা হয়। একটা নির্দিষ্ট আলোক কাল মেনটেন করা হয়, সাধারণত 14 থেকে 16 ঘন্টা। একটা নির্দিষ্ট হিউমিডিটি মেনটেন করা হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করা হয়। এটা হচ্ছে সেই গ্রোথ চেম্বার। চলে যায় পরবর্তী স্লাইডে। এখানে আমরা এই গ্রোথ চেম্বারে সেলফে টিস্যু কালচার করে রাখার পরে যে কাজপত্রগুলো রাখা আছে সেগুলো দেখতে পাচ্ছি। এবং এই যে এখানে এটা হচ্ছে কালচার মিডিয়াম। এখানে এক্সপ্লান্টটা কালচার দেওয়া হয়েছিল, ফলে এটা একটা নির্দিষ্ট সময় পর সুন্দর শুট এবং লিফে কিন্তু পরিণত হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটা টিস্যু কালচার ল্যাব কেমন হতে পারে সেই ল্যাব সম্বন্ধে ধারণা লাভ করলাম। এরপরে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। টিস্যু কালচার ল্যাবে কি ধরনের জিনিসপত্র ব্যবহৃত হয়, সেগুলোই হচ্ছে যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। সাধারণত একটা টিস্যু কালচার ল্যাবে যে জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে ওয়াশিং বাকেট, হট এয়ার ওভেন, রেফ্রিজারেটর, ব্যালান্স, পিএইচ মিটার, মাইক্রোওয়েভ ওভেন, অটোক্লেভ, মাইক্রোস্কোপ, কালচার ভেসেল, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, অন্যান্য উপকরণ, নিডল, ব্লেড, স্পিট ল্যাম্প, গজ কাপড় ইত্যাদি। আচ্ছা, তাহলে যে জিনিসগুলো বা যে উপকরণগুলো ব্যবহৃত হয়ে থাকে, প্রথমত আসছে ওয়াশিং বাকেট। একটা ল্যাবে অনেকগুলো প্লাস্টিকের ওয়াশিং বাকেট থাকে এবং এই বাকেটের ভেতরেই সাধারণত ডিটারজেন্ট দিয়ে যে বিভিন্ন কাজপত্র সহ অন্যান্য যে জিনিসগুলো যেগুলো ওয়াশ করার প্রয়োজন হয় সেগুলো ওয়াশ করা হয়। এবং এখানে বিভিন্ন সাইজের কিন্তু ব্রাশ থাকে। এরপরে আসি হট এয়ার ওভেন। টিস্যু কালচার ল্যাবে ওয়াশ করার পরে কালচার ভেসেল, কনিক্যাল ফ্লাস্ক, টেস্ট টিউব বা অন্যান্য যে জিনিসগুলো ওয়াশ করা হলো সেগুলো সবকিছু কিন্তু এবার এই হট এয়ার ওভেনে শুকিয়ে নেওয়া হয়। অর্থাৎ হট এয়ার ওভেনের মাধ্যমে ওয়াশ করা জিনিসগুলো শুকিয়ে নেওয়ার কাজটা করা হয়ে থাকে। এরপরে চলে আসি রেফ্রিজারেটর। এটা কিরকম, যে টিস্যু কালচার পদ্ধতিতে যে বিভিন্ন ধরনের স্টক সলিউশন গুলো ব্যবহার করা হয় কালচার মিডিয়াম তৈরিতে, সেই স্টক সলিউশন গুলো তৈরি করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের গ্রোথ রেগুলেটরস, অ্যান্টিবায়োটিক, এগুলো কিন্তু রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এরপরে রয়েছে ইলেকট্রিক ব্যালান্স। প্রত্যেকটা টিস্যু কালচার ল্যাবেই ইলেকট্রিক ব্যালান্স থাকে। এই ব্যালান্সের সাহায্যে প্রয়োজনীয় উপকরণগুলো পরিমাপ করা হয়। এরপরে আসি পিএইচ মিটার। প্রত্যেকটা টিস্যু কালচার ল্যাবে একটা পিএইচ মিটার থাকে। কালচার মিডিয়ামটা যখন তৈরি করা হয় তখন এই পিএইচ টা 5 থেকে 6 এর মধ্যে অ্যাডজাস্ট করা হয় এবং এটা করা হয় পিএইচ মিটারের সাহায্যে। পিএইচ মিটারের সাহায্যে এই কালচার মিডিয়ামের পিএইচ যখন 5 থেকে 6 এর মধ্যে অ্যাডজাস্ট করা হয়, তখন যদি কোনো কারণে কম বেশি হয়ে যায় তখন খুব সামান্য পরিমাণে HCl বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে এর পিএইচ লেভেলটাকে 5 থেকে 6 এর মধ্যে রাখা হয়। এরপরে আসি মাইক্রোওয়েভ ওভেন। টিস্যু কালচার পদ্ধতিতে যে কালচার মিডিয়ামটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সেমি সলিড, অনেকটা আমরা ব্রেডের সাথে যে জেলি খাই সেই জেলির মতো। তো এটা এই সেমি সলিড ফর্মে আনার জন্য অ্যাগার পাউডার ব্যবহার করা হয়। তো
কালচার মিডিয়াম যখন তৈরি করা হয় তখন একেবারে শেষ পর্যায়ে পরিমাণ মতো এগার ইলেকট্রিক ব্যালেন্সে মেপে নিয়ে এটা ওই কালচার মিডিয়ামের ওই পাত্রে দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে মেল্ট করা হয়। মাইক্রোওয়েভ ওভেনে যখন দেওয়া হয় তখন এই এগার পাউডারটা কালচার মিডিয়ামের সাথে মিশে যায় এবং এটাকে কিন্তু তখন যে নির্দিষ্ট কাজপত্রগুলো রয়েছে, টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, পেট্রি ডিশ বা আরো যে জিনিসগুলো রয়েছে যেটাতে আমরা কালচার দিব তাতে ঢেলে নেওয়া হয় এবং ঢেলে নেওয়ার পরে যখন এটাকে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয় বা সারা রাত রেখে দেওয়া হয় তখন এটা জমে জেলির মতো থকথকে হয়ে যায়। তাহলে মাইক্রোওয়েভ ওভেনের কাজ কি, যে এগার পাউডার পরিমাপ করে ওই কালচার মিডিয়ামে দেওয়ার পর এটাকে মাইক্রোওয়েভ ওভেনে দিলে এগার পাউডারটা মেল্ট হয়ে যায়। তখন এটাকে যে ব্যবহৃত কাঁচপত্রগুলো রয়েছে সেটা হতে পারে টেস্ট টিউব, সেটা হতে পারে কালচার ভেসেল বা পেট্রি ডিশ, এগুলোকে ঢেলে নিয়ে পরে যদি রেখে দেওয়া হয় তখন এটা জমে জেলির মতো থকথকে একটা স্ট্রাকচার ধারণ করে। এরপরে আসি অটোক্লেভ। আমরা একটু আগে অটোক্লেভের ছবিটা দেখেছি যে অটোক্লেভে একটা স্টেজ থাকে নিচের দিকে, সেই স্টেজের নিচ পর্যন্ত পানি দিয়ে দেওয়া হয় এবং যে কালচার মিডিয়ামগুলো তৈরি করা হলো সেগুলোর মুখ ভালোভাবে বন্ধ করে এই অটোক্লেভ মেশিনের স্টেজের উপর সাজিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে যদি 20 মিনিট অটোক্লেভ করা হয় তাহলে এই কালচার মিডিয়ামের মধ্যে যদি কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে সেটা ধ্বংস হয়ে যাবে। অটোক্লেভ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ যে কালচার মিডিয়ামটা টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহার করা হয় সেই কালচার মিডিয়ামটা একদিকে যেমন যে উদ্ভিদ অংশটা ব্যবহার করা হচ্ছে তার পুষ্টি এবং বৃদ্ধির জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে এটা মাইক্রো অর্গানিজমসের পুষ্টি এবং বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ। কাজে ওই কালচার মিডিয়ামে যদি কোনো মাইক্রো অর্গানিজম থেকে যায় তাহলে কিন্তু ওইখান থেকে পুষ্টি নিয়ে এই মাইক্রো অর্গানিজম গুলো দ্রুত কিন্তু সংখ্যা বৃদ্ধি করবে এবং টিস্যু কালচার পদ্ধতির আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু আর ফলপ্রসূ হতে পারবে না। কাজে অটোক্লেভ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমি আবার বলি 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট যদি অটোক্লেভ করা হয় তাহলে সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো ধ্বংস হয়ে যায়। এরপরে যে উপকরণটা আসে সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। টিস্যু কালচার ল্যাবে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যখন আমরা মেরিস্টেম কালচার করব, মেরিস্টেমটা কি, উদ্ভিদের কাণ্ড এবং মূলের একেবারে শীর্ষের যে অঞ্চলটা, যে অঞ্চলে সেলগুলো খুব দ্রুত ডিভাইড করে, এই মেরিস্টেম অঞ্চলে সেলগুলো এত দ্রুত ডিভাইড করে যে এখানে কোনো মাইক্রো অর্গানিজমস আক্রমণ করতেই পারে না। যতক্ষণে এই মেরিস্টেম অঞ্চলে কোনো মাইক্রো অর্গানিজমস আক্রমণ করে ততক্ষণে এই অঞ্চলের সেলগুলো দ্রুত সেল ডিভিশনের মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ মেরিস্টেম অঞ্চলটা সবসময় কিন্তু মাইক্রো অর্গানিজমসের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। তো এই মেরিস্টেম কালচারের ক্ষেত্রে মাইক্রোস্কোপের সাহায্যে এই মেরিস্টেম অঞ্চলটা কেটে নিয়ে এটাকে যদি আমরা কালচার মিডিয়ামে স্থাপন করে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে এই মেরিস্টেমটাকে এক্সপ্লান্ট হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু 100% ডিজিজ ফ্রি প্লান্ট তৈরি করা যায়। কাজেই এই জাতীয় কাজের ক্ষেত্রে কিন্তু মাইক্রোস্কোপের দরকার পড়ে। এরপরে যে উপকরণটা লাগে সেটা হচ্ছে কালচার ভেসেল। বিভিন্ন ধরনের কালচার ভেসেল ব্যবহার করা হয়। কালচার মিডিয়াম তৈরি করার পর কি ধরনের এক্সপ্লান্ট ব্যবহার করা হবে তার উপর কিন্তু এই কাঁচপাত্রগুলো নির্ভর করে থাকে। যেমন এটা কালচার ভেসেলগুলো কেমন হতে হবে, এটা টেস্ট টিউব হতে পারে, কালচার ভেসেল হতে পারে, কনিক্যাল ফ্লাস্ক হতে পারে, পেট্রি ডিশ হতে পারে। অর্থাৎ কালচার মিডিয়ামটা আমরা কি ধরনের কাঁচপাত্রে নিব সেটা গবেষণার উপর নির্ভর করে। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। এর মধ্যে থাকবে উদ্ভিদের পুষ্টি এবং বৃদ্ধির জন্য ব্যবহৃত বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস, অ্যান্টিবায়োটিক, গ্রোথ রেগুলেটরস ইত্যাদি, আরো HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি বিভিন্ন রাসায়নিক দ্রব্য কিন্তু এখানে ব্যবহৃত হয়। অন্যান্য উপকরণের মধ্যে থাকবে নিডল, ব্লেড, স্পিরিট ল্যাম্প, গজ কাপড় ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে টিস্যু কালচার পদ্ধতির জন্য
কি ধরনের উপকরণ ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়ে থাকে। যে উপকরণগুলো ব্যবহৃত হয় তার মধ্যে আমরা উল্লেখ করতে পারি ওয়াশিং বাকেট, হট এয়ার ওভেন, রেফ্রিজারেটর, ব্যালান্স, পিএইচ মিটার, মাইক্রোওয়েভ ওভেন, অটোক্লেভ, মাইক্রোস্কোপ, কালচার ভেসেল, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, অন্যান্য উপকরণ যেমন নিডল, ব্লেড, স্পিড ল্যাম্প, গজ কাপড় ইত্যাদি। এরপরে আসি স্টেরিলাইজেশন টেকনিক। আমি বললাম যে টিস্যু কালচার পদ্ধতির সমস্ত প্রক্রিয়াটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ধাপে স্টেরিলাইজেশন যে প্রসেসটা সেটাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। তো এটা কিভাবে হয়, প্রথমত আমরা ধরি যে এক্সপ্লান্ট স্টেরিলাইজেশন। এটা কিভাবে করতে হবে, যে একটা সুস্থ সবল নীরব উদ্ভিদ থেকে একটা বিভাজনক্ষম অংশকে এক্সপ্লান্ট হিসেবে নির্বাচন করা হয় এবং সেটাকে সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে at first এটাকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করা হয়। উদ্দেশ্য কি, এর সারফেসে যদি কোনো ধুলোবালি বা ময়লা আবর্জনা থাকে সেটা দূর করা। এরপর এটাকে সামান্য স্যাভলন মিশ্রিত ওয়াটারে ওয়াশ করা হয়। এরপর এটাকে 0.1% মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট শেক করলে এর সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে সেই মাইক্রো অর্গানিজমস গুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। এরপরে 0.1% মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট এটাকে শেক করার পরে এটাকে 4-5 বার রানিং ট্যাপ ওয়াটারে অথবা ডিস্টিল ওয়াটারে ওয়াশ করতে হয়, যেন কোনো মার্কারি ক্লোরাইড সলিউশন এই এক্সপ্লান্টের গায়ে লেগে না থাকে। তাহলে এক্সপ্লান্ট স্টেরিলাইজেশনটা এভাবে মেইনটেইন করা হয়। এরপরে আসি মিডিয়াম স্টেরিলাইজেশন। মিডিয়াম তৈরি করার পর এই মিডিয়ামে বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, গ্রোথ রেগুলেটরস, অ্যান্টিবায়োটিক ইত্যাদি উপাদানগুলো অ্যাড করার পর এটা স্টেরিলাইজেশন করতে হয়। কারণ কি, টিস্যু কালচার পদ্ধতিতে যে কালচার মিডিয়ামটা ব্যবহার করা হচ্ছে সেটা ওই উদ্ভিদ অংশ বা এক্সপ্লান্টের জন্য যেমন পুষ্টি সরবরাহ করবে, তেমনি কিন্তু এখানে খুব দ্রুত মাইক্রো অর্গানিজমস গ্রো করবে। কোনোভাবে যদি এই কালচার মিডিয়ামে কোনো মাইক্রো অর্গানিজমস থেকে যায় তাহলে তারা কিন্তু এই কালচার মিডিয়াম থেকে পুষ্টি উপাদান গ্রহণ করবে এবং দ্রুত সংখ্যা বৃদ্ধি করে ফেলবে এবং টিস্যু কালচার পদ্ধতিটা কিন্তু টিস্যু কালচারে যে গাছটা যে এক্সপ্লান্টকে কালচার দেওয়া হবে সেটাকে নষ্ট করে ফেলবে। তাদের মিডিয়াম স্টেরিলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে করা হয়, এটা সাধারণত অটোক্লেভের সাহায্যে করা হয়। অটোক্লেভ মেশিনে মিডিয়ামগুলোকে দিয়ে কাঁচপাত্রে মিডিয়াম ঢালার পর কাঁচপাত্রগুলোকে অটোক্লেভ মেশিনে সাজিয়ে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে যদি 20 মিনিট অটোক্লেভ করা হয় তাহলে এই কালচার মিডিয়ামে যদি কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে সেটা ধ্বংস হয়ে যায়। এরপরে আসি ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন। টিস্যু কালচার প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, যেমন স্কালপেল, ফরসেপ, টাইলসের টুকরো, গজ কাপড়, অনেক কিছু ব্যবহার করা হয়। এগুলো কিন্তু স্টেরিলাইজেশন করার প্রয়োজন হয়। এগুলো আমরা অটোক্লেভ মেশিনের সাহায্যে স্টেরিলাইজেশন করতে পারি। আবার যখন লেমিনার এয়ারফ্লো মেশিনের কাজ করা হয় তখন অ্যালকোহলে এই কটন ভিজিয়ে এই ইনস্ট্রুমেন্ট গুলো মুছিয়ে নেওয়া হয়। মুছিয়ে নেওয়ার পরে এই লেমিনার এয়ারফ্লো মেশিনেই কিন্তু একটা ছোট স্পিড ল্যাম্প থাকে, এই স্পিড ল্যাম্পে একটু হিট দিয়ে নেওয়া হয়। হিট দিলে কি হয়, এর সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে সেই মাইক্রো অর্গানিজমসটা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম শিক্ষার্থীরা যে টিস্যু কালচার প্রক্রিয়ায় স্টেরিলাইজেশন টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টিস্যু কালচার পদ্ধতিতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে স্টেরিলাইজেশন টেকনিকটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এটা এক্সপ্লান্ট কালেকশন করার পর একবার এটাকে স্টেরিলাইজ করে দিতে হবে। কিভাবে করতে হবে, প্রথমে রানিং ট্যাপ ওয়াটার ওয়াশ করতে হবে, তারপর স্যাভলন ওয়াটার ওয়াশ করতে হবে, তারপরে 0.1% মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট শেক করলে এর সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে। এরপর এটাকে আবার রানিং ট্যাপ ওয়াটারে বা ডিস্টিল ওয়াটারে 5 থেকে 6 বার ওয়াশ করে নিতে হবে। কালচার মিডিয়ামটা যখন তৈরি করা হবে তখন কালচার মিডিয়ামগুলো উপযুক্ত কাঁচপাত্রে ঢালার পরে এই কালচার মিডিয়াম সহ কাঁচপাত্রগুলোকে অটোক্লেভ মেশিনে অটোক্লেভ করতে হবে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট। তাহলে কোনো মাইক্রো অর্গানিজম থাকলে সেটা ধ্বংস হয়ে যাবে। ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার করা হবে, স্কালপেল, ফরসেপ বা আরো যে জিনিসগুলো ব্যবহার করা হবে সেগুলোকে স্টেরিলাইজেশন করতে হবে।
এরপরে আমাদের যেটা আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটরস। উদ্ভিদের প্রোটোপ্লাস্ট, কোষ, টিস্যু এবং অঙ্গ কালচারের ক্ষেত্রে অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড নামক 4টি বৃহৎ শ্রেণীর উদ্ভিদ বৃদ্ধি হরমোন বা নিয়ন্ত্রক এর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এ শ্রেণীর এক বা একাধিক জৈব রাসায়নিক বস্তু ব্যবহারের পরেই কালচার মিডিয়ামে কোষ বা টিস্যুর বৃদ্ধি, ডিফারেন্সিয়েশন, অর্গানোজেনেসিস, এমব্রায়োজেনেসিস ইত্যাদি দেখা যায়। আমি কি বললাম আরেকবার একটু বলি যে উদ্ভিদের প্রোটোপ্লাস্ট, কোষ, টিস্যু এবং অঙ্গ কালচারের ক্ষেত্রে অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড নামক 4টি বৃহৎ শ্রেণীর উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা গ্রোথ রেগুলেটরস বা হরমোনের ব্যবহার গুরুত্বপূর্ণ। এ শ্রেণীর এক বা একাধিক জৈব রাসায়নিক বস্তু ব্যবহারের পরেই কালচার মিডিয়ামে কোষ বা টিস্যুর বৃদ্ধি, ডিফারেন্সিয়েশন, অর্গানোজেনেসিস, এমব্রায়োজেনেসিস ইত্যাদি দেখা যায়। নিম্নে এই টিস্যু কালচার পদ্ধতিতে যে হরমোনগুলো ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করা হলো। অক্সিন, অক্সিনের মধ্যে যেগুলো ব্যবহার করা হয় ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড IAA, ইন্ডোল 3 বিউটারিক অ্যাসিড IBA, 2,4-dichlorophenoxyacetic acid 2,4-D, naphthoxyacetic acid NaA, 4-chlorophenoxyacetic acid, 4-CPA or p-chlorophenoxyacetic acid PCPA, 2,4,5-trichlorophenoxyacetic acid, 2-methyl-4-chlorophenoxyacetic acid ইত্যাদি অক্সিনগুলো ব্যবহার করা হয়। এরপরে আসি সাইটোকাইনিন। সাইটোকাইনিন হলো অ্যাডেনিন উদ্ভূত যা প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে সেল ডিভিশন, এপিক্যাল ডমিনেন্স, শুট ডিফারেন্সিয়েশনে সহায়তা করে। এই পদ্ধতিতে ব্যবহৃত সাইটোকাইনিনের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে 6-বেঞ্জাইল অ্যামাইনোপিউরিন বা BAP, 6-বেঞ্জাইল অ্যাডেনিন BA, 6-ফারফিউরিল অ্যামাইনোপিউরিন, কাইনেটিন এবং জিয়াটিন। তবে এর মধ্যে BAP, BA, কাইনেটিন এগুলোই বেশি ব্যবহৃত হয়। এরপরে আসে জিববেরেলিন ও অ্যাবসিসিক অ্যাসিড। এই শ্রেণীর হরমোনগুলো টিস্যু কালচারে খুব কম ব্যবহৃত হয়। কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে এগুলো টিস্যুর বৃদ্ধি, বিভক্তিকরণকে ত্বরান্বিত করে, আবার কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে টিস্যুর বৃদ্ধি রোধিত করে। এ পর্যন্ত জানা 20টিরও বেশি জিববেরেলিনের মধ্যে GA3টা অত্যন্ত পরিচিত। কম ঘনত্বে GA3 আবাদি কোষের বৃদ্ধি ত্বরান্বিত করে, ক্যালাসের বৃদ্ধি ঘটায় এবং খর্বাকার অঙ্গে বৃদ্ধি ঘটায়। উদ্ভিদ প্রজাতি ভেদে অ্যাবসিসিক অ্যাসিড ক্যালাসের বৃদ্ধি ত্বরান্বিত করে বা রোধিত করে। তাহলে এই ছিল প্লান্ট গ্রোথ রেগুলেটরস। তাহলে আমরা দেখলাম যে টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের প্রোটোপ্লাস্ট, কোষ, টিস্যু এবং অঙ্গ কালচারের ক্ষেত্রে অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড নামক 4টি বৃহৎ শ্রেণীর গ্রোথ রেগুলেটরস কিন্তু ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা প্লান্ট টিস্যু কালচার কাকে বলে সেটা জানলাম, প্লান্ট টিস্যু কালচারের জন্য একটা ল্যাবরেটরি কেমন হতে হবে সেটা সম্বন্ধে জানলাম, কি ধরনের উপকরণ ব্যবহৃত হয় টিস্যু কালচার প্রক্রিয়ার জন্য সেগুলো জানলাম, এবং উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদান বা গ্রোথ রেগুলেটরস যেগুলো ব্যবহৃত হয় সেগুলো সম্বন্ধে একটু ধারণা লাভ করলাম। আজকের ক্লাসে রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো উল্লেখ করব সেগুলো হচ্ছে প্লান্ট বায়োটেকনোলজি, AKM রফিউল ইসলাম, মোহাম্মদ হাসানুর রহমান, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী, ABM ওহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম এবং সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।